নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনার সঙ্গে আমি অনিন্দিতা। ৪ঠা মে পশ্চিমবঙ্গে পরিবর্তন আর মহাকরণের প্রত্যাবর্তন। বিজেপি সরকার চালাবে রাইটার্স থেকে। কয়েক বছর আগেও বাংলায় বিধানসভার ভোট মানেই ছিল লালবাড়ির লড়াই। এই হচ্ছে সেই লালবাড়ি, ব্রিটিশদের দেওয়া নাম রাইটার্স বিল্ডিং। মহাকরণ, লাল রঙের মহাকরণ। हमारा कमिटमेंट बहुत पुराना था जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन है। লাল দিঘির পাড়ে লালবাড়ি, রাইটার্স বিল্ডিং। একসময় রাইটার্স মানে ছিল চরম ব্যস্ততা, ফাইলের নাড়াচাড়া, মন্ত্রীদের যাওয়া আসা। গত কয়েক বছর ধরে সেই ঘরগুলো ফাঁকা, একা। এই লালবাড়ি বহু ইতিহাস দেখেছে। ৭৭, দেখেছে 2011, পরিবর্তনের ঝড়। 2013 সালে রাজ্য প্রশাসনের সদর দপ্তর মহাকরণ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নবান্নে। এরপর থেকেই ধীরে ধীরে যেন ব্রাত্য হয়ে গিয়েছে এই বিরাট লালবাড়ি। একা একা দাঁড়িয়ে দেখেছে সময়কে বয়ে যেতে। দেখেছে গঙ্গার ওপারে নীল সাদা বহুতলের দাপট। এভাবে প্রায় কেটে গিয়েছে 13 বছর। 26-এ আরেকটা বিধানসভা ভোট। এবার ভোটে কি হবে? প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? উত্তর মিলল সোমবার। ফের একবার বাংলা জুড়ে পরিবর্তনের ঝড়। প্রত্যাবর্তনও হচ্ছে, তবে কোনো দলের নয়, মহাকরণের। বিজেপির আমলে রাজ্য সরকার চলবে এই মহাকরণ থেকে। हमारा कमिटमेंट बहुत पुराना था जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन है। মহাকরণের যে দ্বিতীয় তল, এটি সিএম ব্লক বলে যেটি পরিচিত, সেখান থেকে তিনি সরকার চালাচ্ছিলেন। বিজেপির সরকার আসার পর মুখ্যমন্ত্রী সহ তার যারা মন্ত্রী পরিষদের সদস্যরা হবেন তারা পুনরায় মহাকরণে ফেরত আসবেন এবং এটি সেই সিএম ব্লক যেটা ছিল, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় তারা এর আগে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার এখান থেকে সামলে গিয়েছিলেন। যদিও মহাকরণ সংস্কারের কাজের ক্ষেত্রে এখনো কিছু জায়গা বাকি রয়েছে, দ্রুততার সাথে সেই সংস্কার চলছে এবং পূর্ত দপ্তরের তরফ থেকেও সেই কাজ দ্রুত শেষ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ৪ঠা মে পশ্চিমবঙ্গে পরিবর্তন, গেরুয়া ঝড়। সরকার করছে বিজেপি, ফিরছে লালবাড়ি। নিউজ 18 বাংলা। হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই রাস্তাতে। সেখান থেকে সরল বাড়তি নিরাপত্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাস্তা থেকে সরল বাড়তি নিরাপত্তা। লালবাজারের নির্দেশে আজ সকাল 6:30 থেকে এই নির্দেশ কার্যকর। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন প্রতিনিধি। সুদীপ্ত, 6:30টার পর থেকে সেখানকার কিরকম ছবি? দেখো, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তা কিন্তু সরে গিয়েছে। জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, অর্থাৎ লালবাজারের পক্ষ থেকে। নির্দেশিকায় বলা ছিল যে শহরের যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেখানে বাড়তি নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা কিন্তু সরিয়ে দিতে হবে। সেই মর্মেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে গেট, যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। সিজার ব্যারিকেড ছিল তাও কিন্তু সরিয়ে রাখা হয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে সিভিল ড্রেসে কিছু অফিসার কিন্তু রাখা রয়েছে। একজন মহিলা অফিসার রয়েছেন, একজন পুরুষ অফিসার রয়েছেন এবং তাদের কিন্তু এখানে রাখা রয়েছে, নিরাপত্তার দায়িত্বে রয়েছে। পাশাপাশি বাড়তি যে নিরাপত্তা ছিল, যে অসংখ্য পুলিশ দেখা যেত সেই পুলিশ কিন্তু নেই এবং যে ব্যারিকেড রাখা ছিল সেই ব্যারিকেড কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। কার্যত বলা চলে শুনশান। শুধুমাত্র সামনের দিকে যেখানে যে সিজার গেট ছিল সেই সিজার গেটের একদম সিস্টেম অফ। তারপরে যেটা দেখা গেল যে দুজন সিভিল ড্রেসের কলকাতা পুলিশের দুজন অফিসারকে কিন্তু রাখা রয়েছে। বেশ, সঙ্গে থাকো সুদীপ্ত। নিরাপত্তা সরায় সাধারণের যাতায়াতের সুবিধা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বিনা বাধায় গাড়ি যাতায়াত। তারই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেও সরল নিরাপত্তা। হরিশ মুখার্জি রোড, সেখান থেকে সরল নিরাপত্তা। লালবাজারের নির্দেশে শান্তিনিকেতন থেকে নিরাপত্তা সরল। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন প্রতিনিধি। সুদীপ্ত,
দেখো যে শুধুমাত্র যে শান্তিনিকেতন থেকে অর্থাৎ হরিশ মুখার্জি রোড শান্তিনিকেতন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেখান থেকে যে নিরাপত্তা সরেছে এমনটা নয়, পাশাপাশি কালীঘাট রোড সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখান থেকেও নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে অফিস রয়েছে শেক্সপিয়ার সরণি থানার অন্তর্গত যে ক্যামাক স্ট্রিট সেখানেও কিন্তু নিরাপত্তা সরে গিয়েছে। কার্যত এমনটাই কিন্তু ওই নির্দেশিকায় বলা ছিল। এবং যেটা বিষয় দেখা গেল যে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেখানে কিন্তু আজকে 24 ঘন্টার জন্য কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স 10 জনকে ওখানে কিন্তু নিযুক্ত করা হয়েছে। ওরা আজকে প্রায় 24 ঘন্টা ধরে থাকবে এমনটাই কিন্তু তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেই তার সূত্র মারফত জানা যাচ্ছে, অর্থাৎ পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ সুদীপ্ত। পুলিশকে নিশ্চিন্তে কাজের বার্তা দিলীপ ঘোষের। থানায় লাড্ডু বিলি করলেন দিলীপ ঘোষ। সকালে ইকোপার্ক থানায় জয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি ইকোপার্ক থানায় যান এবং সেখানে থানাতে লাড্ডু বিলি করেন। তারই পাশাপাশি পুলিশকে নিশ্চিন্তে কাজ করার বার্তা দেন দিলীপ ঘোষ। सब जो থানাতে আমি লাড্ডু দিয়ে এলাম, বলে এলাম যে নিশ্চিন্ত হয়ে কাজ করুন, আর এমন কাজ করুন যেন পশ্চিমবাংলার লোক মনে করতে পারে যে এখনো পুলিশ আছে পশ্চিমবাংলায়, সেটাই বলে এলাম। পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা। কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ। রাজভবনে গিয়ে পদত্যাগ করতে হয়। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. পদত্যাগ করছেন না মমতা তো বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের। দু একদিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালীঘাট চলে যাবে। এ পুরোনো অভ্যাস ওনার। পাবলিক গলা ধাক্কা দিয়েছে, এখন কোথায় থাকবে না? রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, পাবলিক বলছে সন্ন্যাসে যান, ম্যান্ডেট এসে গেছে। উনি কোর্টের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবেন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন পাবলিকের বিরুদ্ধে যাবেন। জীবনে উনি কাউকে বিশ্বাস করেননি, পাবলিককে বিশ্বাস করেননি, এখানকার ভোটারকে, তাই ফলস ভোট দিতেন। পুলিশকে বিশ্বাস করতেন না, তার পার্টি লোককে বিশ্বাস করতেন না, এখন পাবলিক ওনাকে বিশ্বাস করেনি। পদত্যাগ না করলে সাংবিধানিক সংকট, সমস্যা নেই বলে মত অবসরপ্রাপ্ত বিচারপতির। রাজ্যপালের প্লেজারে যেহেতু এই অফিসগুলো হোল্ড করেন মন্ত্রীরা, কাজেই সেক্ষেত্রে যদি ফর্মালি পদত্যাগপত্র না আসে, সেখানে কিন্তু রাজ্যপাল এই পুরো ঘটনাটা মাথায় রেখে রাজ্যপাল এই মন্ত্রিসভাটাকে ভেঙে দিয়ে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের ব্যবস্থা করতে পারেন এবং কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করতে পারেন এই 2-3 দিনের জন্য, অথবা ক্ষমতাটা নিজের হাতে নিয়ে এই 2-3 দিন প্রশাসন চালাতে পারেন। এটাই নিয়ম। এখানে কোনো সংকট আসবে বলে আমার মনে হয় না। বিধানসভার মেয়াদ শেষে রাষ্ট্রপতি শাসন, নয়া সরকারের শপথে বাধা থাকবে না, মত প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের। একজন নির্বাচনে হেরে বলছেন আমি রিজাইন করব না, মানে এর তো বাচ্চা মেয়েরা করে যে খেলতে বসে তারপরে হেরে গেলে বলে খেলবো না। খুব সোজা পথ আছে। 8 তারিখে তো বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। মেয়াদ শেষ হয়ে যাবার পরে তো উনি মুখ্যমন্ত্রী থাকতেই পারবেন না, তখন আপনা আপনি প্রেসিডেন্ট রুল হয়ে যাবে।